তোমরা আমাকে বলো, যদি একটা কোষের একটা পূর্ণাঙ্গ কোষ যেটা জাস্ট সদ্যজাত উৎপন্ন হয়েছে সেটাকে যদি ভাঙতে হয় মোট কতগুলো দশা লাগবে? দুটো। প্রথম দশার নাম কি? ইন্টারফেজ। সেকেন্ড দশা মাইটোটিক। ঠিক। বলো, ইন্টারফেজ এবং মাইটোটিক এই দুটোর মধ্যে কোন দশাটা বড়? ইন্টারফেজ। কারণ এই দশার মাধ্যমে কি হয়, একটা কোষ ভাঙনের জন্য যে প্রিপারেশন দরকার বা প্রস্তুতি দরকার সেটা সম্পন্ন হচ্ছে। তো এবার তোমরা বলো, যদি আমি বলি একটা কোষ ভাঙতে সময় লাগে 24 ঘন্টা, প্রাণীদের কথা বলছি, মানুষের কথা বলছি, তাহলে ইন্টারফেজে কতক্ষণ সময় লাগবে? 23 ঘন্টা। আর যেটা মাইটোটিক ফেজ সেখানে কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। অথচ দেখো যে যেটা প্রস্তুতি পর্ব বা ইন্টারফেজ দশা, এই দশাটাতে সব থেকে বেশি সময়, অথচ এর মাত্র 3টে ভাগ। কি কি? G1, S, G2। এবং যেটা হচ্ছে মাইটোটিক ফেজ, এর সময়টা খুবই অল্প, মাত্র 1 ঘন্টা, অথচ এর পার্ট বেশি। এই মাইটোটিক দশাকে ভাগ করা হয় কত ভাগে? 2 ভাগে। কি কি? একটা ক্যারিওকাইনেসিস আর একটা সাইটোকাইনেসিস। তোমরা বলো, ক্যারিওকাইনেসিসের কটা পার্ট? 4টে পার্ট। কি কি? টেলোফেজ। এই 4টা দশার মাধ্যমে কোষের যে নিউক্লিয়াস সেটা ভাঙবে, আর যেটা সাইটোকাইনেসিস তার মাধ্যমে কি ভাঙবে? সাইটোপ্লাজম। একটা কোষ আগে নিউক্লিয়াস ভাঙবে, তারপরে সাইটোপ্লাজম ভাঙবে, আর দিয়ে দুটো খণ্ড আলাদা হয়ে যাবে, দিয়ে দুটো নতুন কোষ পেলাম। যারা নতুন, তোমরা বুঝতে পারছো কি পারছো না? কোষ কি বলো তো? কোষ কি জিনিস? এই যে আলোচনা হচ্ছে কোষ বিভাজন, কোষ কি জিনিস জানো? কোষ কাকে বলে? কোষ কোথায় আছে আমাদের শরীরে? আমাদের শরীরটা কোষ দিয়েই তৈরি। অনেকে বলবে, স্যার আমাদের শরীর তো রক্ত মাংস দিয়ে তৈরি। রক্ত মাংসগুলোই কোষ। রক্ত মাংসগুলো কি? কোষ। কিন্তু রক্ত মাংস যেটা আমরা বলছি, ওর মধ্যে কোষের সংখ্যা এত বেশি আছে যে সবগুলো কোষ একত্রিত হয়ে রক্ত মাংস তৈরি হয়েছে। তাহলে সে একটা কোষ কত বড় হয় সাইজে? একটা সিঙ্গেল কোষ চোখে দেখা যাবে না, খালি চোখে। তার জন্য দরকার মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র। কথা বুঝতে পারছো? তাহলে আমাদের শরীরে কতগুলো কোষ আছে? অসংখ্য কোষ আছে। এতগুলো কোষ, এত বড় একটা পূর্ণাঙ্গ শরীর তৈরি হয়েছে শুধুমাত্র কোষ দিয়ে। তাহলে স্যার কোষের সংখ্যা কি করে গুনবো? মানে আনডিফাইন্ড, অসংজ্ঞাত বা অসীম বলতে পারি আমরা। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো আমরা এই যে, বলতো, তুমি যখন ছোট ছিলে তোমার এত ছিল হাইট, বাড়তে 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 এখন এতটা হাইট হয়েছে। তার নিশ্চয়ই তোমার শরীরে জন্মের সময় কোষের সংখ্যা আর এখন কোষের সংখ্যা কম বেশি না সমান আছে? কম বেশি আছে। জন্মের সময় কোষ ছিল অল্প, এখন আমার কোষের সংখ্যাটা বেড়ে গেছে, অনেকটা মাত্রায় বেড়েছে। এই যে কোষগুলো বেড়েছে কোন প্রক্রিয়ায়? একটা কোষ ভেঙে দুটো কোষ হচ্ছে, ফের ওই কোষটা ভেঙে আবার দুটো হচ্ছে। এইভাবে কোষগুলো ভেঙে 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 কোষের সংখ্যা বাড়তে আছে। এই যে কোষটা ভাঙছে যে প্রক্রিয়ার মাধ্যমে, তার নাম কোষ বিভাজন। এই কোষ বিভাজন যে একটা প্রক্রিয়া, এর অনেকগুলো আমরা পার্ট পেয়েছিলাম। আমরা পেয়েছিলাম যেটা প্রথমে বললাম ইন্টারফেজ দশা, আর হ্যাঁ অবশ্যই একটা কোষ এই যে ভাঙছে, ভেঙে নতুন কোষ পাচ্ছি, সেটা আবার ভাঙছে, একটা সাইকেল চলছে। এই সাইকেলটার নাম হচ্ছে কোষ চক্র বা সেল সাইকেল। তো এখন বক্তব্য হচ্ছে, এই কোষ চক্রের আমরা যে পার্টগুলো পেয়েছিলাম, একটা ইন্টারফেজ, একটা হচ্ছে মাইটোটিক। ইন্টারফেজে হচ্ছে প্রস্তুতি। একটা কোষ যখন ভাঙার জন্য রেডি হবে, তার জন্য একটা সময় দরকার। সেই সময়টুকুর মধ্যে নিজেকে ও প্রিপেয়ার করে নেয় বা প্রিপারেশন নিচ্ছে। কিভাবে ও, দেখো তোমরা মনে রাখবে, যে কোনো কোষ যখন ভেঙে দুটো কোষ তৈরি হয়, তো একটা কোষে থাকার জন্য যতগুলো জিনিস দরকার, কি কি দরকার? একটা সের নিউক্লিয়াস দরকার, সের প্রোটোপ্লাজম লাগবে, সাইটোপ্লাজম লাগবে, কোষের অঙ্গাণু লাগবে, যত কিছু লাগবে সবগুলো কি করতে হবে? আগে ওকে ডবল করতে হবে। ডবল করে যখন ডবল করা কমপ্লিট,
তখন সেগুলো জাস্ট ভাগ করে দেবে, দুটো আলাদা কোষ হয়ে গেল। তাহলে কি হবে, মাতৃকোষটার যে যেরকম গুণ ছিল, দুটো যে সন্তান কোষ পেলাম বা অপত্য কোষ পেলাম, তাদের গুণগুলো মায়ের মতো সেম থাকবে। তো বলো একটা মাতৃকোষে কতগুলো থাকে ক্রোমোজোম? 46টা। তাহলে এই যে দুটো অপত্য পেলাম, এই অপত্য এবং এই অপত্যের মধ্যে কটা কথা ক্রোমোজোম? 46টা করেই থাকবে। তাহলে মায়ের কোষের ক্রোমোজোম সংখ্যা অপত্য কোষের সঙ্গে কি হবে? সমান হবে। তাহলে নিশ্চয়ই স্যার 46টা ক্রোমোজোম মায়ের শরীর থেকে যে এখানে 46 এখানে 46 কি করে হলো? আগে ডবল হয়েছিল, এই ডবল হতে মানে ডিএনএর সংখ্যা দ্বিগুণ হয়েছে, সেন্ট্রিওল দ্বিগুণ হয়েছে। এই যে দ্বিগুণ দ্বিগুণ হচ্ছে, তো কোন সময় হচ্ছিল? ইন্টারফেজে। ইন্টারফেজের কোন দশায়? এস দশায়। ভেরি গুড, এরা খুব সুন্দর রেসপন্স করছে। তোমাদের সকলকে রেসপন্স করতে হবে, কারণ তোমরা সবাই কিন্তু সোনার টুকরা আর হীরার টুকরা, তাই তো নাকি? হ্যাঁ, না ঘুষিগুড়া, কি ঘুষিগুড়া হলে হবে? সোনার টুকরা হতে হবে, হীরার টুকরা হতে হবে, তবেই কিন্তু পড়াশোনাটা ইফেক্টিভ হবে। কি বলো তোমরা? চলো, তো যাই হোক, আমরা আজকে দেখে নেব কোষ বিভাজনের, মানে আমি একটু চক্রটা আঁকার চেষ্টা করি আগে। তোমরা বলবে স্যার যদি এটা যদি শুরু হয় কোষ একটা স্যার জীবন, মানে এখানেই জাস্ট এই কোষটা জন্ম লাভ করেছে, তাই এই কোষটা একটা চক্রের মাধ্যমে যেতে 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 আবার কি হবে? এই কোষটা ভেঙে দুটো কোষ হবে, কি হবে না? তাহলে এই কোষটা এখান থেকে যে একটা সময় সময় লাগছে, এটা একটা সময় একটা আর কি, এই সময়টা বাড়তে 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 প্রথমে এতটা ছিল কোষ, আকারটা বাড়ছে, আবার আকারটা বাড়ছে, আকারটা বেড়ে জাস্ট একটা ভেঙে এটা হলো, একটা ভেঙে এটা হলো। কথা বুঝলি কি বুঝলে না? একটু বেশি বড় এঁকে নিয়েছি আমি, চলে একটু ছোট করে রাখি মোটামুটি। এই যে এই দুটা কোষ ভেঙে দুটো হয়ে গেল, বুঝলি কি বুঝলে না? তার মানে ধরে নাও এখান থেকে এই কোষটা ভেঙে কটা কোষ পেলাম? দুটো পেলাম। তাহলে এই দুটো হচ্ছে এখন অপত্য বা সন্তান, বা আমরা এটাকে বলতে পারি অপত্য কোষ। এই অপত্য কোষটা আবার সেই কোষ চক্র শুরু, এই কোষটা আবার বড় হতে 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 ম্যাচিওর হয়ে গেল, আবার ভেঙে গেল। তাহলে শুরু থেকে এটাকে শেষ অবধি এটাকে বলছি আমরা কোষ চক্র। তাহলে এই যে স্যার কোষটা এখান থেকে কি হচ্ছে? ম্যাচিওর হচ্ছে, পরিণত হচ্ছে, মানে ওর কিছু কি বলো বয়সটা বাড়ছে। তাহলে এই যে কোষটা এখানে যা সদ্য জন্ম হলো কোষটার, এই কোষটা কি হচ্ছে? যত সময় যাচ্ছে এখান থেকে শুরু করে এই অবধি কতক্ষণ সময়? 24 ঘন্টা। এই এখান থেকে শুরু করে এই 23 ঘন্টা অবধি মোটামুটি, এটা 23 ঘন্টা মনে করো, এই অবধি কোষটা কি হয়েছে? শুধু ম্যাচিওর হয়েছে, পরিণত হয়েছে, সংখ্যাকে বাড়িয়েছে। তো এই যে এখান থেকে শুরু করে মোটামুটি এতটা অবধি, এটার নাম ইন্টারফেজ। এর আবার 3টে পার্ট, এটার নাম কি বলো? ফেজ। এই ইন্টারফেজের মধ্যে আবার আমরা বলতে পারি 3টে ভাগ, 1 2 3। এটা ছিল G1, S আর G2, এগুলো পড়া আমাদের আগে ছিল। তাহলে এই G1 মানে গ্যাপ 1, S মানে কি সিনথেসিস বা সংশ্লেষণ, G2 মানে গ্যাপ 2। এই 3টে দশার মাধ্যমে নিজেকে প্রিপারেশন কমপ্লিট, এর মানে যা যা দরকার সবকিছু ওকে, এবার জাস্ট খালি ভাঙবো। তো সেই ভাঙার জন্য এটা দশার নাম কি ছিল? মাইটোটিক। যেমন কি ছিল বলো? মাইটোটিক লেখা বোঝা যাচ্ছে? মাইটোটিক। এই মাইটোটিকের মধ্যে দুটো দশা, বলো দুটো, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা সাইটোকাইনেসিস। তো এটুকুটা মনে করো সাইটো, এটা মনে করো সাইটোকাইনেসিস, এটা কি? এটা সাইটো, এটা হচ্ছে ক্যারিও, ঠিক আছে? তো যখন এই যে ক্যারিওকাইনেসিস এর মাধ্যমে এই এতটুকু সময় কি হচ্ছে? জাস্ট খালি নিউক্লিয়াসটা ভাঙছে, আর এতটুকু সময়ে সাইটোপ্লাজমটা ভাঙছে। তো এখানে এর কটা পার্ট আছে? আবার 4টে পার্ট। কটা বলো? 4টা পার্ট। কি কি? একটা প্রোফেজ, একটা মেটাফেজ, একটা অ্যানাফেজ, একটা টেলোফেজ, তাই তো? এই 4টা দশার মাধ্যমে নিউক্লিয়াসটা ভাঙবে। এটা খুব অল্প সময়, মাত্র 1 ঘন্টা। আর এতটুকু সময় কি ভাঙবে? সাইটোপ্লাজম। জানো তো? এবার অনেকে বলে স্যার সাইটোপ্লাজম কি জিনিস, স্যার এই নিউক্লিয়াসটা কি জিনিস? এই যে তোমরা জানো অবশ্য, এটা একটা যদি কোষ হয়, তো এই কোষের মধ্যে একটা গাঢ় ঘন অংশ থাকে, এটার নাম কি? নিউক্লিয়াস। তো আগে এটা ভাঙবে, তার দুটো হয়ে গেল, মনে করো এই যে দুটো হয়ে গেল, তারপর এটা ভাঙবে, এই দুটো হয়ে গেল।
কথা বুঝলি কি বুঝলে না, যে দুটো আলাদা কোষ পেয়ে গেলাম। এই যে এটা একটা কোষ পেলাম, এটা কোষ পেলাম, মানে প্রথমে এরকম কোষটা ছিল, তাই তো? তাহলে এই যে দুটো আলাদা মানে পেয়ে গেলাম ভেঙে, এটার নামই হচ্ছে আমাদের মাইটোটিক ফেজ। তাহলে মাইটোটিক ফেজের কাজ কি হবে? দুটো কাজ। একটা ভাঙবে কে? আগে ভাঙবে নিউক্লিয়াস, তারপরে সাইটোপ্লাজম। এই যে কোষের যে ফাঁকা জায়গাটা, এটার নাম সাইটোপ্লাজম। বুঝতে পারছো তোমরা, না পারছো না বুঝতে? ওকে, তো এবার আজকে যেটা আমরা আলোচনা করব, প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলোফেজ আলোচনা করব বিস্তারিত। ঠিক আছে, যে কিভাবে স্যার নিউক্লিয়াসটা ভাঙে। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটু বলে দিই, এই ক্লাসটা আসার আগে এই কোষের যতগুলো খুঁটিনাটি আছে, কোষের মধ্যে ডিএনএ কি, ক্রোমোজোম কি, ক্রোমাটিন জালিকা কি, এ টু জেড বিস্তারিত আলোচনা হয়েছে। ক্লাসগুলো সব সুন্দরভাবে আপলোড আছে, ওই ক্লাসটা দেখে নেবে, তাহলে এই ক্লাসটা আরও বেশি ভালো বুঝতে পারবে, ক্লাসটা আরও বেশি হবে ইন্টারেস্টিং। ঠিক আছে, আর যদি ওটা না দেখো, যেটা বুঝো এখন, তো বুঝতে পারবে থোড়া থোড়া। ঠিক আছে, চলো, তো এবার আমি শুরু করছি। তো বলো আজকে তাহলে কি পড়বো? মাইটোটিক। শোনো মন দিয়ে, মাইটোটিক দশা। ঠিক আছে, এই মাইটোটিকের কটা পার্ট বললাম? দুটো বললাম পার্ট। কি কি বললাম বললো? দুটো পার্ট কি কি? একটা হবে ক্যারিওকাইনেসিস, ক্যারিওকাইনেসিস, আরেকটা সাইটোকাইনেসিস। তোমরা আমাকে বলো যে কোনটার সময় বেশি লাগা উচিত? ক্যারিওকাইনেসিস, মানে কে ভাঙে? নিউক্লিয়াস। এখানে কে ভাঙে বলো? নিউক্লিয়াস ভাঙে। নিউক্লিয়াসকে কোষের কি বলা হয়? মস্তিষ্ক বলা হয়, ব্রেন বলা হয়। একটা কোষের মধ্যে এটা ঘন গাঢ়, মানে প্রধান অংশ ওটাই। তো এটা হচ্ছে কি? কোষের ব্রেন, মস্তিষ্ক বলা হয় নিউক্লিয়াসকে। আর সাইটোকাইনেসিসে কি হয়? সাইটোপ্লাজম ভাঙে। সাইটোপ্লাজম ভাঙে। আজকে আমরা কাকে ভাঙবো? প্রথমে নিউক্লিয়াসকে ভাঙবো। তো চলো, নিউক্লিয়াস কি করে ভাঙছে আমরা একটু দেখে নিই। ঠিক আছে, আমরা মুখস্থ অবশ্যই করবো, আগে বুঝবো ব্যাপারটা কি করে ভাঙছে একটা কোষের নিউক্লিয়াস। আর তোমরা কেমন বুঝছো সেটা জানাও, সব ঠিকঠাক আসছে কিনা। ওকে ফাইন, মারাত্মক আসছে। দেখো, আমরা এখন দেখে নেব যে ক্যারিওকাইনেসিসের যে চারটে পার্ট, কি কি বললাম বলো? এর চারটে পার্ট কি কি বললাম বলো? প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ এবং টেলোফেজ। এই চারটে আজকে দশা আগে দেখবো। তো চলো, প্রথম যদি আমি ভাগটা দেখি, প্রোফেজের প্রথম যে ভাগটা, এর প্রথম যে ভাগটা, তার নাম কি? প্রোফেজ। একার দিলেও হবে, না দিলেও, প্রোফেজ। ঠিক আছে, প্রোফেজ দশা। ঠিক তো নাকি? বলো, তো এই প্রোফেজ দশায় কে ভাঙবে? নিউক্লিয়াস। তো যখন, শোনো, মানে এটা দশা আসার আগে এই যে তিনটে দশাও পার করে এসছে এতক্ষণ। আচ্ছা তোমরা জানো যে এগুলোতে কে আছে? চেক পয়েন্ট আছে। কে চেক পয়েন্ট আছে? যে তো সেই চেক পয়েন্টের মাধ্যমে সবকিছু চেক করা হয়ে গেছে কিন্তু, যেমন G1S একটা চেক পয়েন্ট, G2M একটা চেক পয়েন্ট, একটা এম চেক পয়েন্ট। তাই সমস্ত চেক পয়েন্টের মাধ্যমে চেকিং হয়ে গেছে, যে প্রস্তুতি সব ক্লিয়ার না ক্লিয়ার না? বলছে হ্যাঁ ক্লিয়ার, ওকে ফাইন। তাহলে এবার তোমরা তাহলে এম ফেজে ঢোকো। এম ফেজ মানে কি? মাইটোটিক ফেজে তোমরা এবার ঢোকো। তো ঢুকে গেছে, বলছে এবার মাইটোটিক ফেজে এসে কোথায় প্রথম দশা ঢুকবো? প্রোফেজ। এসে গেলাম, তাহলে প্রোফেজে এসে এবার কি হবে? ভাঙাভাঙি শুরু। এতক্ষণ ছিল প্রিপারেশন, ভাঙাভাঙি শুরু। চলো ভাঙি তাহলে। তো স্যার যদি ভাঙে, তো আমরা তো কোষ নিয়ে ভাঙছি, তো কোষ তো স্যার দুরকম হতে পারে, একটা গাছেদের কোষ, একটা স্যার মানুষের কোষ। মানুষ তো প্রাণী, তো প্রাণীর কোষগুলো কেমন গোলাকার হয়, কিন্তু গাছের যে আছে কোষগুলো, মানে উদ্ভিদ কোষগুলো, সেগুলো কেমন একটু চারকোনা হতে পারে, পাঁচকোনা হতে পারে, ছয় কোনাও হতে পারে। তো চলো আমি এখানে চারকোনায় দেখাচ্ছি, কি বলো তোমরা? তো এখানে এটা মিটাচ্ছি আমি, হ্যাঁ, এটা না মিটালে তো সমস্যা হবে। কোথায় আমি ছবি আঁকবো? তোমরা খুব মন দিয়ে বোঝো, ঠিক আছে? আমি চাইছি যেন পড়াটা এখানে রেডি হয়ে যায়।
খুব মন দিয়ে ধ্যান দিয়ে বোঝো। তাহলে আমি এখানে দুটোই ছবি আঁকছি, একটা উদ্ভিদ কোষ, একটা প্রাণী কোষ। তো চলো, যদি উদ্ভিদ কোষটা আঁকা হয় তো উদ্ভিদ কোষটা মোটামুটি দেখতে এরকম টাইপেরই হয় মোটামুটি, ঠিক আছে। মোটামুটি একটা উদ্ভিদ কোষ আঁকলাম। স্যার এমনি কেন স্যার? এর মানে কি এখানে আরেকটা কোষ আছে এমনি করে, এখানে কোষ আছে আবার, তাই তো? এরকম কোষগুলো পরস্পর যুক্ত হয়ে কি হয়েছে, কলা তৈরি হয়েছে। অনেকগুলো কলা মিলে কি হবে, এরকম ওদের অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হবে। যাই হোক, তাহলে এটা একটা কি বলো, উদ্ভিদ কোষ। তোমরা জানো যে উদ্ভিদ কোষে কিন্তু কোষ প্রাচীর থাকে, যেটা প্রাণীদের ক্ষেত্রে নেই, তাই তো? কারণ উদ্ভিদের ক্ষেত্রে এগুলো কোষ প্রাচীর, ঠিক আছে, বলে এটা মোটা করে দেখালাম। কিন্তু আমরা তো প্রাণী, আমাদের কোষ প্রাচীর না, আমাদের কি আছে, আমাদের কোষ পর্দা আছে, তাই তো? কোষ পর্দা আছে। তো চলো, এটা হচ্ছে তাহলে কি বলো, এটা একটা প্রাণী কোষ, এটা হচ্ছে প্রাণী কোষ, ঠিক তাই তো? তো বলো, এবার যেহেতু নিউক্লিয়াসটা ভাঙবে, তো নিউক্লিয়াস এখন কেমন, পরিণত না ইমম্যাচিওর? ম্যাচিওর, পরিণত। কারণ অলরেডি 3-4টা দশার মাধ্যমে ও ম্যাচিওর হয়ে গেছে। তাহলে এই যে আমাদের হচ্ছে তোমার গিয়ে, এটা হচ্ছে একটা কি বলো, এটা হচ্ছে একটা নিউক্লিয়াস, আর এখানে এটা কি, প্রাণী কোষের নিউক্লিয়াস, ঠিক। তো এবার বক্তব্য হচ্ছে প্রোফেজ দশায় কি ঘটে। মনে রাখবে, এই যে প্রোফেজ কথাটা এসছে, এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান শব্দ না, এটা একটা বিদেশি শব্দ। এই প্রোফেজ কথাটা এসছে, প্রো কথার অর্থ হচ্ছে শুরু বা আদি, আর ফেজ মানে অ্যাপিয়ারেন্স বা দশা, এটা ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই প্রোফেজ কথাটা ইংলিশে লিখলে হবে PROPHASE। প্রো কথার মানে হচ্ছে শুরু, এটা হচ্ছে অ্যাপিয়ারেন্স বা দশা, মানে শুরুর দশা। আর এই দশাটা সব থেকে দীর্ঘস্থায়ী, অনেকক্ষণ ধরে চলে এই দশাটা। তো প্রশ্ন আসতেই পারে যে প্রোফেজ, মেটাফেজ, এনাফেজ, টেলাফেজ, এই 4টে দশার মধ্যে কোন দশাটা সব থেকে দীর্ঘস্থায়ী বেশি? প্রোফেজ, কারণ শুরুতে সবসময় টাইমটা বেশি লাগে, কি তাই তো? যে কোনো কাজ যখন তোমার পড়াশোনা করছো, তো শুরুতে টাইম বেশি লাগছে, আর শেষের দিকে গিয়ে পড়াশোনার টাইমটা কম লাগছে, তো ব্যাপারটা সেরকমই। তাহলে প্রোফেজ কিন্তু একটা কি বলবো, দীর্ঘস্থায়ী দশা। তার নাম্বার 1 পয়েন্ট বলতে পারি যে এটি একটি দীর্ঘস্থায়ী ও শুরুর দশা। কিসের শুরু? নিউক্লিয়াসের ভাঙনের শুরু। ওকে ফাইন, তাহলে নাম্বার আমি 2 বলি। দেখো, তোমরা জানো ভালো করে, শোনো মন দিয়ে, খুব ধ্যান দিয়ে বোঝো। তোমরা ভালো করে জানো, এই যে আমাদের কোষ আছে, কোষের যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভেতরে কারা থাকে? তোমরা বলবে স্যার 4টা অংশ থাকে। কি কি স্যার? নিউক্লিয় প্লাস, নিউক্লিয় প্লাজম, নিউক্লিয় জালিকা, নিউক্লিয় পর্দা। একটা আদর্শ নিউক্লিয়াসের 4টা অংশ আছে না? তোমরা শিখে এসছো, ক্লাস 8-এ, 9-এ, 10-এ শিখে এসছো। আবার বলছি, তো এই 4টা অংশ থাকে, তো 4টা অংশের মধ্যে এখানে একটা আবার ঘন গাঢ় অংশ থাকে, যার নাম কি নিউক্লিয় লাস। চারদিকে যে পর্দা, নিউক্লিয় পর্দা। আর এইরকম এখানে সুতোর মতো অংশ এরকম কি থাকে, এচিয়ে পিছিয়ে থাকে, থাকে না বলো? থাকে না? এর নাম কি? নিউক্লিয় জালিকা। হ্যাঁ, এর অপর নাম কি? ক্রোমাটিন জালিকা, তাই তো? আচ্ছা বলো তো, ক্রোমাটিন জালিকা গুলোই কি তৈরি হবে? ক্রোমোজোম। মনে পড়ছে না মনে হয়? ঠিক। তাহলে এই যে হচ্ছে প্রোফেজ দশা, এই দশাতে কি হবে, নিউক্লিয় যে পর্দাটা আছে না, এই পর্দাটা অবলুপ্তি ঘটবে। কারণ যদি একে ভাঙতে, দেখো নিউক্লিয়াসের ভাঙন নিয়ে আলোচনা করছি, তাহলে এই পর্দাটাকে ভাঙতে হবে কি হবে না? তো সবার প্রথম কাজ হবে নিউক্লিয় পর্দাটাকে কি করা, ভাঙা, মানে অবলুপ্তি করা। তো এটা একটা কাজ করি, এটাকে আমি এরকম ডট ডট লাইন দেখালাম, দেখো তো ভাঙতে শুরু করছে না করেনি? এই তো মারাত্মক, দেখো ভালো করে, কি হলো, নিউক্লিয় পর্দা কি হচ্ছে, বিলুপ্তি ঘটছে, অবলুপ্তি ঘটছে। তা প্রথম পয়েন্ট পেয়ে গেলাম যে নিউক্লিয় পর্দার কি হচ্ছে বলো, অবলুপ্তি ঘটছে না? অবলুপ্তি
ঘটে। তাহলে আমরা প্রথম যেটা পেলাম যে এইখানে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটলো, এটা কোন কোষে? উদ্ভিদ কোষ বলছে। তাহলে একই রকম ভাবে কোথায় ঘটছে বলো? প্রাণী কোষেও। তাহলে এই যে এখানে আছে কি আছে? এটা নিউক্লিয় লাশ। এগুলো কে বলো? নিউক্লিয় জালিকা বা নিউক্লিয় জালিকা, ঠিক। আর এগুলো কে? কোষ পর্দা আছে না, সরি নিউক্লিয় পর্দা, কোষ পর্দা বলছি বলে। নিউক্লিয় পর্দা কি হচ্ছে বলো? অবলুপ্তি ঘটলো। পেয়ে গেলাম তাহলে, উদ্ভিদও পেলাম, প্রাণীতেও পেয়ে গেলাম, ঠিক। নাম্বার 3, তোমরা বলবে স্যার এই যে আছে কি বলো বলো? ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা। এই জালিকা মানে কি? একটা সুতোর মতো অংশ। জালিকা মানে কি? জালক। জাল মানে জাল। দেখো তো ঠিকঠাক মতো জালগুলো এঁচিয়ে পেঁচিয়ে আছে। তখন কি হবে? এই যে জালগুলো আছে, এই প্যাচগুলো খুলে এরা কুণ্ডলীকৃত হবে, আর একটু ছোট ছোট হয়ে ক্রোমোজোমের আকারটা দেখা যাবে। তার মানে স্যার এরা কি আর এঁচিয়ে পেঁচিয়ে থাকবে না? না, থাকবে না। এই প্যাচগুলো কি হবে? এরা খুলে, এই সুতোর যে প্যাচগুলো এরা খুলে যাবে, আর খুলে গিয়ে কি করবে? নিজেদের মতো করে এরকম ছোট ছোট করে কি করে বলো? এরকম করে বানাবে, আকৃতি বানাবে। কথা বুঝলে কি বুঝলে না? মানে ওই যে সুতোগুলো আছে কিনা, ওরা ছোট ছোট হয়ে যাবে পেঁচিয়ে পেঁচিয়ে, আর এরকম করে বানাবে। নাম কি এটার? ক্রোমোজোম। তাহলে এখানেও সেম হবে। তাহলে এরকম কি হবে বলো? এরকম কিন্তু পেজগুলো খুলবে, আর দিয়ে এরকম ওরা আকারটা ধারণ করবে। কারা? ওই সুতোগুলোই, নিউক্লিয় জালিকাগুলোই বা ক্রোমাটিন জালিকাগুলোই। আর যে নাম কি নিচ্ছে ওর? ক্রোমোজোম। তাহলে আমরা কিন্তু 3 নাম্বার পয়েন্টে সহজেই বলতে পারি যে এখানকার যে নিউক্লিয় জালিকাগুলো আছে, জল বিয়োজনের মাধ্যমে তারা কি হবে? প্যাচগুলো খুলে তারা কি হবে বলো? তারা ক্রোমোজোমের আকারটা নেবে। তা লিখতে পারি এখানে, জল বিয়োজনের ফলে, জল বিয়োজনের ফলে বলো ক্রোমাটিন জালিকাগুলি ক্রোমোজোমের আকার ধারণ করে। কথা তোমরা বুঝতে পারছো কি পারছো না বলো তো? এই যে নিউক্লিয় লাশটা আছে, তাহলে এও কি থাকবে গোটা? না, এও ভাঙবে। ভাঙবে, কারণ নিউক্লিয়াস তো ভাঙন শুরু হয়ে গেছে। তো এ আবার গোটা থেকে লাভকে তুইও ভাঙ। তখন আমরা বলবো যে নিউক্লিয় লাশের ভাঙন শুরু হয়। তাহলে বলো বলো নিউক্লিয় লাশের কি হয়? নিউক্লিয় লাশের ভাঙন শুরু হয়। কথা বুঝছো কি বুঝছো না? কি? ভেরি ফাইন। তাহলে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি না, কোনো সমস্যা হচ্ছে বুঝতে কারোর? ওকে ফাইন। তাহলে স্যার এই প্রোফেজ দশায় আমরা কিন্তু 4টা পয়েন্ট অলরেডি পেয়ে গেছি, ঠিক। যখন বলবে পরীক্ষায় মিনিমাম তোমাকে 5টা পয়েন্ট লিখতে হবে, মিনিমাম বলছি, বেশি করলে আরো ভালো। চলো তোমরা বলতে পারো, তোমরা ইজিলি বলতে পারবে। তোমরা কি বলতে পারবে? স্যার এখানে যে ছিল না জালগুলো, মানে নিউক্লিয় জালিকাগুলো, সেগুলো কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে যখন থাকছে অবস্থান করে, এই অবস্থানটা যে হচ্ছে এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে। সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে কি বলো? তোমরা দেখি বলতে পারবে কেউ? স্পাইরালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে। তাহলে এই যে দেখো ভালো করে, তোমরা কি জানো যে এই যে যেখানে এরা যুক্ত হয়েছে এর অংশের নাম কি? বলো বলো, যেখানে এরা যুক্ত হয়েছে এর অংশের নাম কি? বলো বলো বলো, জানো তোমরা এটা অংশের নাম কি? যেখানে যুক্ত হয়েছে দুটো ক্রোমোজোম পরস্পরের সঙ্গে? ভুলে গেছো? সেন্ট্রোমিয়ার। কি মনে পড়ছে না? তোমাদের বাড়িতে পড়াশোনা করবেননি? দেখো তাহলে কি কথাটা বললাম, এই যে শোনো মন দিয়ে, তাহলে ক্রোমোজোম গুলো আচ্ছা, এটা এখানে কটা আছে ক্রোমাটিড? কে 4টা বললো? দুটো আছে না? এই যে এটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড। তাহলে ক্রোমাটিড গুলো পরস্পরের সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করছে, এবং যেখানে যুক্ত হচ্ছে তার নাম কি?
সেন্ট্রোমিয়ার। তাহলে ক্রোমাটিড গুলো সেন্ট্রোমিয়ার অঞ্চলে পরস্পরের সঙ্গে যুক্ত হয় কোন প্রক্রিয়ায়? স্পাইরালাইজেশন। তাহলে কি বলবে তোমরা? বলবে ক্রোমাটিড গুলি সেন্ট্রোমিয়ার অঞ্চলে পেঁচিয়ে অবস্থান করে। হ্যাঁ, যেমনি ভাষা তো আমরা আমরা বাঙালি না, আমাদের নিজের মতো ভাষা লিখবো আমরা। আমরা যদি বলি স্যার ক্রোমাটিড গুলো সেন্ট্রোমিয়ার অঞ্চলে পরস্পর যুক্ত হয়, তবুও ঠিক আছে, ব্যাপারটা ঠিক না সেটা হলেই হয়ে গেল, ঠিক কি না? হ্যাঁ, তোমার বাড়ি কোথায়? বলো তোমার বাড়ি কোথায়? বিদ্যানন্দপুর। যদিও বলে স্যার আমার বাড়ি হচ্ছে বিদ্যানন্দপুর, আমার বাড়ি বিদ্যানন্দপুর আছে, বিদ্যানন্দপুর আমার গ্রামের নাম, সবগুলো কথার মানে একই না আলাদা? একই। তো বাংলা ভাষা ইচ্ছা মতো লেখো, কি আছে, ওকে ফাইন। তাহলে ক্রোমাটিড গুলি সেন্ট্রোমিয়ার অঞ্চলে পেঁচিয়ে, বানানটা চন্দ্রবিন্দু কে দেবে এখানে, পেঁচিয়ে অবস্থান করে। কোন কোথায় বলো? সেন্ট্রোমিয়ার অঞ্চলে। এটা প্রক্রিয়ার নাম কি? স্পাইরালাইজেশন। এই পদ্ধতিকে বলে বা বলা হয় স্পাইরালাইজেশন। স্পাইরালাইজেশন, ঠিক আছে। আরেকটা কথা বলে দিচ্ছি, দেখো স্পাইরাল কথাটার মানে হচ্ছে পেঁচিয়ে থাকা। স্পাইরাল বলি না, স্পাইরাল বাইন্ডিং করছি খাতাটা, বলি না আমরা খাতাটা স্পাইরাল বাইন্ডিং করেছি, ওটা হচ্ছে পেঁচিয়ে থাকা, ওই জন্য বলছে স্পাইরালাইজেশন, ঠিক আছে। আর এই যে প্রক্রিয়াটা হচ্ছে এবং হওয়ার পর যে এরা আটকে আছে একসঙ্গে জুড়ে, এটা অবস্থার নাম হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে একটা কুণ্ডলী, কি দেখে বলছে? কুণ্ডলী। এই কুণ্ডলীটার নাম হচ্ছে প্লেকটোনমিক কুণ্ডলী, ঠিক আছে। এবং এই অবস্থাকে বলা হয় কুণ্ডলী। 6 কি বলতে পারি, তোমরা নিজেরাই বলতে পারবে ইজিলি। তোমরা দেখো, ছবি দেখো আর বোঝো, মুখস্থ কিছু করতে হচ্ছে কি? প্রথমে দেখতে পেলাম নিউক্লিয় পর্দা অবলুপ্তি হচ্ছে, এখানে ক্রোমাটিড গুলো পেঁচিয়ে পেঁচিয়ে অবস্থান করছে সেন্ট্রোমিয়ার অঞ্চলে, এই জায়গাটা এই যে নীল রঙে দেখে দিয়েছে এখানে। আর এটা পদ্ধতির নাম বলে দিয়েছি, অবস্থার নাম বলে দিয়েছি, নিউক্লিয়াসের ভাঙন বলে দিয়েছি, বলেছি না? তাহলে সব তো ভাঙতে শুরু করে দিয়েছে। এবার যেটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এই নিউক্লিয়াসের বাইরে একটা অংশ আছে সেন্ট্রোজোম। কি নাম বলো? সেন্ট্রোজোম। একটা কোষে তো একটাই থাকে সেন্ট্রোজোম। এবার সেই সেন্ট্রোজোমের ভেতরে কে থাকে? তো সেন্ট্রিওল। ওই সেন্ট্রিওলটা কি হবে, মানে সেন্ট্রোজোম ভেঙে যে সেন্ট্রিওলটা পাবো, সেই সেন্ট্রিওল দুটো কি হবে, দুই মেরুতে যাবে, একটা উপর দিকে একটা নিচের দিকে, একটা উত্তর মেরু আর একটা দক্ষিণ মেরু। তখন কি হবে, শোনো মন দিয়ে শিক্ষার্থী বন্ধুরা, এদিকে বোঝো ভালো করে। তাহলে এই যে এখানে আছে সেন্ট্রিওল আছে, এই সেন্ট্রিওলটা ভেঙে অর্ধেকটা সেন্ট্রিওল, মানে সেন্ট্রোজোমের যে সেন্ট্রিওলটা, একটা এখানে থাকবে, একটা এখানে যাবে, একটা এখানে বলো, একটা এখানে যাবে। এরা কারা? সেন্ট্রোজোম। তোমাদের কি মনে আছে সেন্ট্রোজোমের কাজ কি? সব ভুলে গেছে। সেন্ট্রোজোমের কাজ বলেছিলাম, এরা কিন্তু তোমার এক প্রকারের রশ্মি তৈরি করবে, আর সেই রশ্মিগুলো থেকে বেম তন্তু পাবো। মনে আছে আর মনে নেই? তন্তু মানে কি, সুতোর মতো অংশ, সেখান থেকে সুতো বেরোবে এমনি করে, সরি সরি এদিকে যাবে, বেরোয় মানে এখান সুতো এদিকে আসবে, এদিকে আসবে। তো সুতোগুলো এখন এরকম ভাবে, এটা এটা যেহেতু উদ্ভিদ কোষ, এটা কোন কোষ বলো? উদ্ভিদ কোষ। এটা কি প্রাণী কোষ? কিন্তু একটা সমস্যা আছে আবার, প্রাণী কোষেই একমাত্র তোমার গিয়ে রশ্মিটা তৈরি হচ্ছে, অ্যাস্ট্রাল রশ্মি, আর সেখান থেকে বেমতন্তু হয়। কিন্তু দুঃখের কথা, উদ্ভিদ কোষে কিন্তু এই বেমতন্তু তৈরি হয় না, সরি বেমতন্তু হয়, কিন্তু এই যে সেন্ট্রোজোমের সেন্ট্রিওল থেকে যে অ্যাস্ট্রাল রশ্মি, সেটা পাওয়া যায় না। যদি অ্যাস্ট্রাল রশ্মিই নাই, তো কেমনি তৈরি হবে আবার সুতো বা এই যে তন্তুগুলো কিভাবে তৈরি হবে বলো তো? কেমনি বলেছিলাম?
মাইক্রোটিউবিউল, ভেরি গুড, ঠিক বলেছে। তখন কিন্তু মাইক্রোটিউবিউল হেল্প করছে। আর সেই মাইক্রোটিউবিউল থেকে মানে কি বলতো, মাইক্রো মানে কি ছোট ছোট মানে অনুনালিকা, সেই মাইক্রোটিউবিউল বা অনুনালিকাগুলো কি করছে, ওখান থেকে তোমার এই যে তোমার যে ক্রোমোজোম, ক্রোমোজোমের যে আছে সেন্ট্রোমিয়ার অংশটা বা মুখ্য খাত যেখানে আছে, ওখানে একটা অংশ আছে না প্লেট সদৃশ, তার নাম কি ছিল, কাইনেটোকোর। সেই কাইনেটোকোরে সে জুড়ে যাচ্ছিল ইগুলো মাইক্রোটিউবিউলগুলো, আর দিয়ে টেনে দুভাগে ভাগ করছিল। মনে পড়ছে কি পড়ছে না? কিছু মনে পড়ছে না? ওকে, তাহলে তোমরা কিন্তু সহজেই বলতে পারছো যে এখানে কিন্তু আমার সেন্ট্রিওলটা কি বলো, একটা উত্তর মেরু একটা দক্ষিণ মেরুতে যাচ্ছে। তাহলে বলবে সেন্ট্রোজোম থেকে দুটি সেন্ট্রিওল দুই মেরুতে গমন করে বা অবস্থান করে। লেখো। দুই বিপরীত মেরুতে অবস্থান করে। তাহলে বলো তো এই দুটো সেন্ট্রিওল কাজ কি বললাম স্যার, অ্যাস্ট্রাল রশ্মি থেকে কি বানাবে বলো, বেম তন্তু। তাহলে অ্যাস্ট্রাল রশ্মিটা কেমনি আঁকবো, চলো এই যে অ্যাস্ট্রাল রশ্মি, এই যে অ্যাস্ট্রাল রশ্মি পাচ্ছ, কি এগুলো বলো, এগুলো কি, এগুলো অ্যাস্ট্রাল রশ্মি, এগুলো কি অ্যাস্ট্রাল রশ্মি, এগুলো বলো বল, কি এগুলো বলো, অ্যাস্ট্রাল রশ্মি। কিন্তু তোমরা বলো আমাকে অ্যাস্ট্রাল রশ্মি কি এই যে উদ্ভিদে দেখা যায়, যায় না, তাহলে আঁকলাম কেন এখানে আমি, তাহলে আমার অ্যাস্ট্রাল রশ্মি কার ক্ষেত্রে দেখা যায়, প্রাণীদের ক্ষেত্রে, তো এখানে থাকবে, এখানে থাকে না, আর থাকলেও হালকা পাতলা হয়তো থাকবে, যেটা কাজে দেবে না, কারণ এখানে মাইক্রোটিউবিউল তৈরি হয়। ওকে, ওকে, তাহলে মোটামুটি এটা তাহলে ক্লিয়ার। তাহলে এই কাজগুলোই তোমার হচ্ছে প্রোফেজ দশায়, আর এটা সব থেকে দীর্ঘক্ষণ ধরে চলে এই দশাটা, মানে বেশি টাইম এটাই নিচ্ছে। হয়েছে ক্লিয়ার? প্রোফেজ, প্রোফেজ শেষ তাহলে কিন্তু। এবার কি আসবে বলো, তা বলো প্রো মানে কি আদি বা শুরু, ফেজ মানে দশা, শুরুর দশা, প্রথম দশা, বড় দশা, দীর্ঘ দশা, স্থায়ী দশা, কত কি বেরিয়ে গেল। এবার মেটা ফেজ হবে, বলো মেটা মানে কি, মেটা মানে কি মাঝখান, মধ্যবর্তী। খালি ভাবো এখানে এতগুলো কাজ সম্পন্ন হয়েছে, এবার যদি আমি বলি মেটাফেজ, এরপরে শুরু হয় আবার, মানে এতটা কাজ অব্দি বলছে প্রফিট আমার কাছে শেষ, তুই কাজ নিয়ে বাকিটা তুই কর, তুই করে। মেটাফেজ বলছে, মেটাফেজকে শোনাচ্ছে, তো ঠিক আছে এবার আমাকে দিয়ে দে, হ্যান্ড ওভার করে দে, এবার আমি করছি কাজটা। এনাফেজ, এই শোনো, এবার আসবো মেটাফেজ। শোনো, খুব ধ্যান দিয়ে বোঝো শিক্ষার্থী বন্ধুরা, দেখো বলো মেটা কথার মানে কি জানো, এটা হচ্ছে মধ্যবর্তী, মেটা মানে মধ্যবর্তী, আর ফেজ মানে দশা, তার মানে কি ও হো এটা স্যার মাঝের দশা, মেটা ফেজ মানে মাঝের মানে প্রায় মিডিলের দশা, ঠিক। তাহলে মধ্যবর্তী দশা, মধ্যবর্তী দশা, এগুলো কখনোই মুখস্থ করতে যাবে না, জাস্ট নিজে বুঝবে, মেটা মানে তো মাঝখান, তাহলে মাঝের দশা কোনটা, মেটাফেজ, ফাইন। এতক্ষণ অব্দি স্যার এরকম হয়ে আছে, যখনই এই দুটো কোষ মানে এটা উদ্ভিদ কোষ এটা প্রাণী কোষ মেটাফেজে যখনই প্রবেশ করলো, তখন কেমন ঘটবে, এবার যেটা কাজটা ঘটবে দেখো ভালো করে, যতগুলো এখানে পেয়েছি ক্রোমোজোম, এগুলোর নাম কি বলতো, ক্রোমোজোম, এক্স আকৃতি আছে না দেখতে, এর নাম কি ক্রোমোজোম। কতগুলো আছে মোট এখানে, 46টা। কই স্যার আমি তো 4টা দেখতে পাচ্ছি, এখানে আমার এতগুলো দেখানো সম্ভব নয়, ঠিক আছে, মানে এটা তো পুরো গোল টাইপের আছে, এটা 3D বস্তু, এদিকে আছে আমি এদিকটা দেখতে পাচ্ছি, ওদিকে দেখতে পাচ্ছি, অনেকগুলো অংশ আছে, এখানে তাহলে কটা আছে, 46টা। আচ্ছা এটা যেহেতু উদ্ভিদ কোষ, কম বেশি হবে আমি জানি না, আমি প্রাণীটা বলছি,
প্রাণীতে কটা আছে বলো? 40টা। এটা উদ্ভিদ ডিপেন্ড করছে কোন গাছ আছে। উদ্ভিদ ধরে একটা উদ্ভিদ নয়, অনেক উদ্ভিদ আছে। আর এটা প্রাণী কোন প্রাণী? আমি মানুষের কথা বলছি এখানে, ঠিক? কিন্তু আমি এখন যদি বলি বাঁদর, তো ওরও তো কোষ ভাঙে কি ভাঙে না, তো তার ক্ষেত্রে আলাদা আছে ক্রোমোজোম সংখ্যা। আমি এটা বলছি কার ক্ষেত্রে? মানুষ। কটা ক্রোমোজোম? 46টা। তাহলে সেই 46টা ক্রোমোজোম এই যে ভাঙছে, সরি মানে ভেঙে গেছে অলরেডি, মানে ভেঙে না মানে আলাদা হয়ে গেছে ক্রোমাটিন জালিকা থেকে। এখন দেখবো আমরা সেই ক্রোমোজোমগুলো কিভাবে অবস্থান করছে এই মেটাফেজ দশায়। মেটা মানে বললাম মধ্যবর্তী না, মাঝখান। তো এই যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াস বললে ভুল হবে, আচ্ছা নিউক্লিয় পর্দা তো অবলুপ্ত হয়ে গেছে। কি হয়েছে বলো? অবলুপ্তি হয়ে গেছে। তার মানে এটা তো এখন নাই, তাহলে এখন আর এটা আছে কি আর? অবলুপ্ত হয়ে গেছে। এটা কি আছে বলো? এগুলো কি হয়েছে বলো? এগুলো কি হয়েছে বলো? অবলুপ্ত হয়ে গেছে না? তার মানে শুধুমাত্র এখন যা দেখতে পাচ্ছি ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোম গুলো কি হবে? এই কোষটার ঠিক মিডিল বরাবর, এই যে লেখা আছে মধ্যবর্তী, একদম মিডিল বরাবর অবস্থান করবে। কেমন কেমন? এই যে এরকম দেখো ভালো করে, যতগুলো আছে ক্রোমোজোম, এই 4টা ক্রোমোজোম ছিল, আমি 4টা দেখাচ্ছি এখানে, এরকম অবস্থান করবে। দেখো তো, তোমরা দেখতে পাচ্ছ সবগুলো ক্রোমোজোম কোথায় আছে বলো তো? ঠিকঠাক মাঝ বরাবর অবস্থান করেছে। মনে থাকবে কি থাকবে না ব্যাপারটা? তাহলে দেখো তো সবগুলো ক্রোমোজোম ঠিকঠাক মিডিলে অবস্থান করছে বা মাঝ বরাবর। তোমরা জানো এটা যদি একটা পৃথিবী হয়, তো পৃথিবীর মাঝখান দিয়ে কোন রেখা গেছে? নিরক্ষরেখা। এর অপর নাম কি? বিষুব রেখা। তাহলে এই জন্য বলছি নাকি বিষুব অঞ্চল। তো প্রশ্ন আসবে, বিষুব অঞ্চলে অবস্থান করছে ক্রোমোজোম গুলো কোন দশায়? মেটাফেজ দশায়। বিষুব মানে কি? মাঝখান। আর মাঝখান মানেই মেটা, মেটা মানেই এটা। ফাইন। তাহলে নাম্বার যদি 1 তোমরা বলো, তা কি বলবে? সমস্ত ক্রোমোজোম গুলো মধ্যবর্তী অবস্থানে অবস্থান করে বা বিষুব অঞ্চলে। আর তার থেকেও বড় কথা কি জানো? এর আগের দশায় ক্রোমোজোম গুলো তৈরি হয়েছিল, আর এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি, পরিষ্কার চকচক করছে একদম। তা আমরা বলতে পারি যে ক্রোমোজোম গুলো এই মেটাফেজ দশায় স্পষ্ট দেখা যায়, তাই তো নাকি বলো? এই দশায় ক্রোমোজোমগুলি স্পষ্ট দেখা যায়। আর 2 নাম্বার কথা কি বললাম, যে ক্রোমোজোম গুলো কোথায় অবস্থান করছে বলো? মাঝ বরাবর বিষুব অঞ্চলে। কার বিষুব? কোষের। তাহলে ক্রোমোজোম গুলো বিষুব অঞ্চলে কি করে অবস্থান করে। নাম্বার 3 কে বলতে পারবে বুদ্ধি করে? তোমরা কিন্তু স্পষ্টত এখানে বলতে পারবে যে এই যে মেটাফেজ দশায় যেটা মেন কাজ, সেটা হচ্ছে এখানে দেখো মেটাফেজে আছে, আছে না? দিয়ে মাকু, কি বললাম? মাকু। তাহলে এখানে মাকু তৈরি হয়, মাকুর মতো আকৃতি তৈরি হয়। মাকু কি জিনিস স্যার? মাকুকে বাংলায় বলি, মাকু তো বাংলা ভাষায় রে, আচ্ছা একে বেম বলা হয়। এখানে বেম তৈরি হয়। বেম মানে কি স্যার? বেম মানে আবার কি রে? বেম মানে এইভাবে দুদিকটা আপনি থাকবে সরু, এদিকটা এরকম মোটা, এদিকটা আবার সরু, এটা হচ্ছে বেম। কেমন দেখতে? এইরকম। মানে এটা আমি আঁকার চেষ্টা করি এখানে, এইরকম দেখতে একটা বেম তৈরি হবে। মাকু, মাকু মানে তোমরা মাকু শোনোনি? এরকম তৈরি হবে, বেম তৈরি হবে, ঠিক আছে? এই যে বেম তৈরি হবে মাকুর মতো অংশ, আর কি হবে? এই যে ক্রোমোজোম গুলো আছে, আছে তো? আর আচ্ছা তোমাদের বলেছিলাম এগুলো কি? এগুলো অ্যাস্ট্রাল রশ্মি। এই অ্যাস্ট্রাল রশ্মিতে কি তৈরি হবে বলো? বেম তন্তু। সেই বেম তন্তু গুলো কি হবে? এখান থেকে নিচে নামবে, আর এই উপর দিকে যাবে না, আর দিয়ে জোড়া লাগবে। তাহলে বলবো এখানে বেম তৈরি হয় এবং বেম তন্তু তৈরি হয়, তাই তো? তাহলে বলবো আমরা এখানে, বলো কি বলবো এখানে? এই দশায় বেমের গঠন ও
বেম তন্তুর কি বলো উৎপত্তি, নাকি ভাষার উৎপত্তি লিখে ঠিক আছে, উৎপত্তি হয়, ঠিক আছে। আচ্ছা, এবং যখন এই যে তৈরি হলো বেম তন্তু গুলো, এই বেম তন্তু মানে কি, তন্তু মানে সুতোর মতো অংশ, এই বেম তন্তু গুলো এখান থেকে এরকম করে, এটা সেন্ট্রিওল, এখান থেকে এসে এইরকম ভাবে এসে যুক্ত হবে কোথায়, এর সেন্ট্রোমিয়ারে। আর এখান থেকে একটা বেম তন্তু কোথায় হবে বলে, এখানে সেন্ট্রোমিয়ারে। আর এখান থেকে একটা বেম তন্তু সরাসরি চলে আসবে এখানে, সরাসরি মানে মাঝে কোনো কোনো নাই, মানে কানেকশন নাই। আবার দেখো, আবার দেখো এখান থেকে এসে কোথায় যাবে, যুক্ত হলো এখান থেকে, আর এখান থেকে গিয়ে এখানে যুক্ত হলো। কোথাও বুঝছো কি বুঝছো না? আবার দেখো এরকম আরেকটা আসবে, আর দিয়ে সোজা ফাঁকা দিয়ে বেরিয়ে গেল। কোথায় বুঝলে কি বুঝলে না? আবার একটা এখানে আসবে, দিয়ে কোথায় যুক্ত হবে, এখানে এর সেন্ট্রোমিয়ারে, এখান থেকে একটা এর গিয়ে সেন্ট্রোমিয়ার যুক্ত হবে। কথা বুঝলে কি বুঝলে না? আবার একটা আসলো, দেখো এখানে গিয়ে সোজা হোক বেরিয়ে চলে গেলো ফাঁকা দিয়ে। কথা বুঝছো কি বুঝছো না? আবার একটা আসবে, কোথায় বলো, এর সেন্ট্রোমিয়ারে, এখানে এসে যুক্ত হয়ে যাবে। বুঝছো কি বুঝছো না? এখানে আবার সেম ভাবে এই যে ঠিক, আর একটা ফাঁকা দিয়ে এমনি করে বেরিয়ে চলে গেল। তার মানে তোমরা বুঝতে পারছো কি, এরকম একটা বেমের মতো আকার হচ্ছে না, এর নাম হচ্ছে বেমের মতো আকার। তাহলে তোমরা বলতে পারবে বেমের গঠন ব্যায়াম নয়, এ বলছি স্যার ব্যায়াম, এটা বেম রে। হ্যাঁ, তাহলে দেখো এই দশায় বেমের গঠন এই যে মাকুর মতো আকার, আর বেম তন্তু উৎপত্তি হয়েছে, আর বেম তন্তুগুলো যুক্ত হয়েছে কার সঙ্গে, তোমরা বলবে স্যার তো কি হয়েছে, এখানে স্যার যুক্ত হচ্ছে দুই রকম ভাবে। কিছু কিছু বেম তন্তু এসে যুক্ত হয়েছে ক্রোমোজোমের সঙ্গে, আর কিছু কিছু বেম তন্তু স্যার সরাসরি ফাঁকা দিয়ে গিয়ে অপর মেরুতে চলে গেছে, গেছে না? তাহলে দু রকম আছে তন্তু এখানে তাহলে। তো যেই তন্তুগুলো তোমার গিয়ে এখানে এসে যুক্ত হয়েছে ক্রোমোজোমের সঙ্গে, তার নাম হচ্ছে ক্রোমোজোমীয় তন্তু। আর যেটা দেখো কোথাও থেমেছে, চলে গেছে না, একদম সোজা সোজা চলে গেছে, তার নাম হচ্ছে নিরবিচ্ছিন্ন তন্তু। বুঝতে পেরেছো? তাহলে বলো বেম তন্তু কত প্রকার? দুই প্রকার, কি কি? একটা নিরবিচ্ছিন্ন, একটা ক্রোমোজোমীয়। ক্রোমোজোমীয় নামটা তো বলেই দিচ্ছে। তাহলে যে তন্তুটা সে উত্তর মেরু বা দক্ষিণ মেরুতে উৎপত্তি লাভ করে সেন্ট্রোমিয়ারে গিয়ে যুক্ত হয় ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে, তার নাম ক্রোমোজোমীয় তন্তু বা ক্রোমোজোমাল তন্তু। আর স্যার যে বেম তন্তুগুলো স্যার উত্তর মেরু থেকে উৎপত্তি লাভ করে সোজা একদম ফাঁকা অংশ দিয়ে গিয়ে দক্ষিণ মেরু থেকে মিলিত হয়, তার নাম নিরবিচ্ছিন্ন। নিরবিচ্ছিন্ন মানে কি, কোথাও কোনো ফাঁকা গ্যাপটা কিছু নাই, নিরবিচ্ছিন্ন একবার যাচ্ছে। ক্লিয়ার? দেখো দেখো বেম তন্তুগুলি হলো ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয়। তাদের কোন ক্রোমোজোম বলে, সরি কোন তন্তু বলে? ক্রোমোজোমাল তন্তু। ক্লিয়ার না? ক্লিয়ার না? আর যে তন্তুগুলো সরাসরি দুই মেরুতে যুক্ত থাকে তাকে কি বলে? নিরবিচ্ছিন্ন। হ্যাঁ, অবিচ্ছিন্ন মানে কি, বিচ্ছিন্ন নাই। আর নিরবিচ্ছিন্ন মানে কি, একদম কন্টিনিউয়াস, দুটো একই কথা। হ্যাঁ, হুম, তাই তো। লোকটার ইমান নাই, এর মানেই বেঈমান, বেঈমান, তাই তো, বেঈমান। তো ওটাই কোথায় আমি বললাম ইমান নেই, এর মানে কি বেঈমান। তুমি বলছো ব্যাপার দেখি নিরবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন মানে কোথাও বিচ্ছিন্ন নাই, এক টানা নেমে গেছে ফাঁকা দিয়ে। আর নিরবিচ্ছিন্ন মানে কি, এক টানা চলে গেছে, একই কথা, বুঝলে? তাহলে বলবো এই যে দেখো, এবার খুশি, এবার এই যে খুশি তো, নিরবিচ্ছিন্ন অথবা হ্যাঁ বেম তন্তু যুক্ত থাকে।
বুঝতে পারছো কি পারছো না শিক্ষার্থী বন্ধুরা? তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে কি জানো, যে এখানে ওটাকে লিখেছি বিষুব অঞ্চলে দেখা যায় অবস্থান করে, ঠিক আছে। এখানে দেখবে আমি এখানে যতগুলো ক্রোমোজোম এঁকেছি, ফ্যানটা অফ করি, আমার তো আর যাচ্ছে না কথা বলে। এখানে যতগুলো আমি ক্রোমোজোম এঁকেছি সবগুলো ক্রোমোজোম প্রায় সমান আকার আছে না, কিন্তু এটা একটু ভুল হয়েছে, মানে কিছু ক্রোমোজোম বড় থাকে, কিছু ক্রোমোজোম ছোট থাকে, ঠিক আছে। তো যেগুলো বড় বড় ক্রোমোজোম সেগুলো থাকে পরিধির দিকে, মানে এটা কিন্তু এমন নয় শুধু এদিকে আছে এমন না, এটা কিন্তু এমনি গোল হয়ে আছে। এটা কোষ মানে কি পুরো গোল অংশ আছে না, তো এই যে ক্রোমোজোম গুলো আছে চারদিকে এমনি করে আছে চারদিকে। আমি যে এক সাইড থেকে দেখছি শুধু একটা ধার দেখতে পাচ্ছি, কিন্তু ওই দিকেও কিন্তু আছে একটু গোল হয়ে আছে, কথা বুঝছো কি, মানে তন্তুগুলো এদিকে এদিকে ওদিকে এদিকে এমনি সব দিকে আছে। আমি এদিক থেকে দেখছি বলে চারপাশে দেখতে পাচ্ছি, ওদিকে আরো আছে, তার মানে কতগুলো, মোট 46টা। তো যেগুলো ক্রোমোজোম তোমার গিয়ে কি বলতো, মানে ছোট টাইপের, একটু একটু সাইজে ছোট, তারা থাকছে কেন্দ্রের দিকে মানে ভেতরের দিকে। আর যেগুলো ক্রোমোজোম সাইজে বড় তারা থাকছে পরিধির দিকে, মনে থাকবে। তাহলে কি বলবে বলো, তাহলে তোমরা বলবে আহ বৃহৎ ক্রোমোজোম গুলি কোন দিকে বলো, পরিধির দিকে, পরিধির দিকে থাকে, কিন্তু ক্ষুদ্র ক্রোমোজোম গুলি বলো, ক্ষুদ্র ক্রোমোজোম গুলি থাকে কোন দিকে বলো, কেন্দ্রের দিকে। কথা বুঝছো কি বুঝছো না? কেমন খেয়াল রাখবো, দেখো পরিধি কত বড় নাম, তো দেখো বৃহৎ বড়, কেন্দ্র ছোট কথা, তো ছোট ক্ষুদ্র ক্রোমোজোম থাকবে মনে। ভেরি গুড। তাহলে নাম্বার 7 পয়েন্ট কি বলতে পারি, তোমাদের মনে আছে ক্রোমোজোমের যে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী কত ভাগে ভাগ করা হয়, স্যার 4 প্রকার। কি কি ছিল স্যার? ছিল মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, বলো অ্যাক্রোসেন্ট্রিক আর টেলোসেন্ট্রিক। বলো তো মেটাসেন্ট্রিকের আকার কেমন ছিল? ভি আকৃতি সম্পন্ন। সাবমেটাসেন্ট্রিক এল আকৃতি সম্পন্ন। অ্যাক্রোসেন্ট্রিক জে আকৃতি সম্পন্ন। টেলোসেন্ট্রিক আই। সব ভুলে যাচ্ছে। ওকে ফাইন, শোনো মন দিয়ে, এবারে যেটা সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কথা বললাম, যে শোনো মন দিয়ে, কথা শোনো, হাসবে না, যে এই যে বিভিন্ন আকৃতি সম্পন্ন ক্রোমোজোম, সে কি করে বুঝছেন সে বিভিন্ন আকৃতি? এই যে মনে কর ধর না কখনো এরকম ক্রোমোজোম থাকছে, থাকছে না, মানে আমি যদি এটা আঁকার চেষ্টা করি এখানে এইরকম টাইপের, দেখো তো এটা কি ভি আকৃতি সম্পন্ন, এটা কি বলো, এটা হবে তোমার এল আকৃতি সম্পন্ন, বুঝতে পারছো ব্যাপারটা? এটা কি আয় আকৃতি সম্পন্ন। এইরকম ভাবে ক্রোমোজোম গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরটা যে তো যেটা কেমন বলতো এরকম, বুঝলে কি বুঝলে না? মানে দেখো যে মানে কি সামান্য অংশটা থাকবে ছোট, তাই তো? তা আমরা বলতে পারি ভি আকৃতি, এল আকৃতি, জে আকৃতি এবং আই আকৃতি সম্পন্ন ক্রোমোজোম গুলি মেটাফেজ দশায় দেখা যায়, তাই তো? হুম। আর এখানে কিন্তু অবশ্যই এটা কিন্তু যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা বলতে পারি বিভিন্ন আকৃতি সম্পন্ন ক্রোমোজোম এই দশায় দেখা যায়। হয়েছে ক্লিয়ার আশা করি? চলো মিটাবো। হুম। এবার কি আছে বলো, অ্যানাফেজ। চলো কথা বলো, বুঝবে ভালো করে শোনো। এই যে অ্যানাফেজ দশা আছে, এটা হচ্ছে
3 নম্বর দশা। আমরা 1 পেলাম প্রোফেজ, 2 পেলাম মেটাফেজ, 3 পাচ্ছি অ্যানাফেজ। দেখো অ্যানাফেজ কথাটা আছে, অ্যানা কথার অর্থ হচ্ছে প্রায় শেষের দিকে, কিন্তু শেষ নয়। তো প্রায় শেষের দিকের দশা, আর এই দশাটা সব থেকে ক্ষণস্থায়ী। এই দশাতে বেশিক্ষণ টাইম লাগে না। প্রোফেজ যেমন সব থেকে দীর্ঘস্থায়ী, অ্যানাফেজ সব থেকে ক্ষণস্থায়ী, জাস্ট কিছুক্ষণের মতো টাইম লাগে। তো স্যার অ্যানাফেজে কি হয়, তোমরা একটু ভালো করে খেয়াল করো যে এই মেটাফেজ দশায় আমরা কি পেলাম, জাস্ট সবগুলো মানে বেম তন্তু এসে সবগুলো সেন্ট্রোমিয়ার অঞ্চলে কি করেছে, যুক্ত হয়ে গেছে। এবার কি করবে, টান দেবে। এই দিকের উপরে যতগুলো আছে তোমার গিয়ে বেম তন্তু উপর দিকে টান দেবে, আর যেগুলো বেম তন্তু নিচের দিকে গিয়ে যুক্ত হয়েছিল তারা নিচে টান দেবে। এর ফলে কি হবে, এই যে মাঝ বরাবর আছে এই সেন্ট্রোমিয়ার অঞ্চলে জাস্ট ভাগ হয়ে যাবে। কথা বুঝলে কি বুঝলে না, সেন্ট্রোমিয়ার অঞ্চলে কি হবে, ভাগ হয়ে যাবে। তাহলে এই যে দেখো, এটা তাহলে কি অর্ধেকটা ক্রোমোজোম এখানে হয়ে গেল না? কথা বুঝলি কি, দেখো তো মাঝ বরাবর বিচ্ছিন্ন হয়ে গেল না? যতক্ষণ না বিচ্ছিন্ন হয়েছিল ততক্ষণ অবধি এখানে ছিল একটা ক্রোমোজোম ছিল, কিন্তু সেটা ছিল দুটো ক্রোমাটিড যুক্ত ক্রোমোজোম। কিন্তু এই মুহূর্তে যখন দেখো মাঝ বরাবর বিচ্ছিন্ন হয়ে গেল, এটা আলাদা একটা ক্রোমোজোম, এটা আলাদা একটা ক্রোমোজোম। এই যে এই যে ভাগ হয়ে গেল, বলো তো এই ক্রোমোজোমটা কতগুলো ক্রোমাটিড যুক্ত? একটা ক্রোমাটিড যুক্ত। তাহলে শোনো, শোনো রে, ওপরে শোনো মন দিয়ে, ওপরের এই যে ক্রোমোজোমটা আছে এটা কিন্তু একটা ক্রোমোজোম, কিন্তু একটা ক্রোমাটিড ওয়ালা। এটা একটা ক্রোমোজোম, একটা ক্রোমাটিড ওয়ালা। তার মানে উপরের দিকে মোট কতগুলো হয়েছে ক্রোমোজোম, 46টি, আর নিচে 46টা। তার মানে অ্যানাফেজ দশায় দেখো ভালো করে, ক্রোমোজোমের সংখ্যাটা জাস্ট ডবল হয়ে গেছে, 46 নিচে 46, 92টা হয়ে গেছে। বুঝতে পারছো কি পারছো না? তাহলে স্যার কি হচ্ছে, এই যে এদেরকে টানছে, টানছে না? যদি টানতে শুরু করে তাহলে যতক্ষণ ধরে টানতে 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 এখানে আনলো ততক্ষণে এই দশাটা শেষ। তাহলে জাস্ট এই যে যাচ্ছে, এটা মানে কি চলন হচ্ছে, এই চলনটার নাম হচ্ছে অ্যানাফেজীয় চলন বা ক্রোমোজোমীয় চলন। তাহলে তোমরা কিন্তু ইজিলি বলতে পারবে, আমি এটা দেখাচ্ছি একে, দেখো তো তোমার ঠিক হচ্ছে হচ্ছে না। এটা এখন এখানে আছে, তো কিছুক্ষণ পর এটা কোথায় আসবে, এখানে আসবে নিশ্চয়ই। দেখো আমি আঁকছি, তাহলে তোমরা বলবে স্যার এটা নিশ্চয়ই এরকম জায়গায় অলরেডি চলে গেছে। এটা তো নিরবিচ্ছিন্ন ছিল রে। তো ব্যাপারটা বুঝতে পারছো কি পারছো না? আর কিছুটি এদিকে নিচে নামবে না? ব্যাপারটা বুঝতে পারছো? তা দেখো তো, অর্ধেকটি ক্রোমোজোম উপরে চলে গেছে, অর্ধেকটি নিচে এসছে, কিন্তু এদের মাঝখানে যে রেখা বরাবর গেছে এখানে এরকম কি হয়েছে, ইন্টারজোনাল তন্তু তৈরি হয়েছে। এটার নাম কি, ইন্টারজোনাল তন্তু। কথা বুঝতে পারছো কি পারছো না? সেম কাজটা এখানেও ঘটছে, আমি শুধু এটা কেন আঁকছি, এটা কেন আঁকছি না, এ কি দোষ করলো এবার? জিনিসটা বুঝতে পারছো কি পারছো না? ওই যে 8টা ম্যান করে 4টা, এই যে ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছো কি তোমরা? আর এইখানে কি হচ্ছে, এরকম এগুলো কি বলো, এগুলো হচ্ছে মানে নিরবিচ্ছিন্ন। কথা বুঝছো কি বুঝছো না? ওটা, এটা উদ্ভিদ কোষ, ওটা প্রাণী কোষ। তার মানে অ্যানাফেজ দশার যেটা মেইন জিনিস সেটা হচ্ছে ক্রোমোজোম গুলো অর্ধেক হয়ে কিছু উপর দিকে যাচ্ছে, কিছু নিচের দিকে যাচ্ছে। এটার নাম কি, অ্যানাফেজীয় চলন। তা আমরা কিন্তু বলতে পারি অ্যানাফেজ দশায় ক্রোমোজোম গুলি কি হয় বলো, বিচ্ছিন্ন হয়। ও কোন দিকে যায় বলো, দুই মেরুর দিকে
বাহিত হয়। একে বলা হয় কি বলো? অ্যানাফেজীয় চলন। বুঝতে পেরেছো? বা এটাকে অনেকে বলে ক্রোমোজোমীয় চলন। আচ্ছা, আমরা ভি আকৃতি, এল আকৃতি, জে আকৃতি, আই আকৃতি সম্পন্ন ক্রোমোজোম কোথায় দেখতে পেয়েছিলাম? মেটাফেজ দশায়। কিন্তু বলছে অ্যানাফেজ দশাতেও দেখা সম্ভব। ঠিক আছে, তাহলে 2 নম্বর বলতে পারি বিভিন্ন আকৃতি সম্পন্ন ক্রোমোজোম, যেমন কি ভি, এল, জে, আই দেখা যায়। ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার? আচ্ছা, মানে এর অপর নাম ক্রোমোজোমীয় চলন, এটা ব্র্যাকেটে লিখে রাখবে। ঠিক আছে। আচ্ছা, তোমরা বললো এই যে বললাম, এই যে ডট ডট লাইন দেখেছি না? আচ্ছা, এর নাম কি? ইন্টারজোনাল তন্তু। কেন? এই দুটো ক্রোমোজোমের মাঝখানে উৎপন্ন হয়েছে না, এটার নাম কি বলো? ইন্টারজোনাল তন্তু দেখা যায়। ইন্টারজোনাল তন্তু দেখা যায়। বল হচ্ছে কি হচ্ছে না? ক্লিয়ার? তোমরা লক্ষ্য করেছো কি, যখন প্রোফেজ দশা শুরু হয়েছিল তখন কিন্তু কোষের ভেতরে যে নিউক্লিয়াসটা ছিল তার মধ্যে কিন্তু সমস্ত ক্রোমোজোম গুলো কিন্তু মানে কেমন ছিল বলতো? সুতোর মতো ছিল। আর এই মুহূর্তে দেখো প্রায় অর্ধেকটা হয়ে গেছে না? মানে প্রায় কি হয়েছে, অর্ধেকটা উপর দিকে হয়ে গেছে, অর্ধেকটা নিচের দিকে হয়ে গেছে। এবার লাস্ট দশা আসবো এবার আমরা, তার নাম টেলোফেজ। টেলো কথার অর্থ মানে শেষ, লাস্ট দশা, তার নাম কি? টেলোফেজ। বলো এতক্ষণ ধরে আমরা কি ভাঙছি? নিউক্লিয়াসটা ভাঙছি। এটা প্রক্রিয়ার নাম কি? ক্যারিওকাইনেসিস। মানে ক্যারিওকাইনেসিসের লাস্ট ফেজ হচ্ছে আমাদের টেলোফেজ। তো এবার লিখবো টেলোফেজ। এই 3টা পয়েন্ট লিখলে এনাফ, আর কিছু লেখার এখানে দরকার তেমন আচ্ছা, এখানে লেখা যায় অবশ্য, তোমরা এটাও বলতে পারো এই যে ইন্টারজোনাল তন্তু তৈরি হয়েছে, এই তন্তুগুলো কিন্তু মাঝ বরাবর অবস্থান করছে। লিখতে পারো, না লিখলে কোনো সমস্যা নয়। ঠিক আছে। এবার কি হবে, এই দুটো ক্রোমোজোমের মধ্যে একটা বিকর্ষণ কাজ করবে, বলে এ ওকে ঠেলছে, ও একে ঠেলছে, বলে দুজনে দুদিকে এগোচ্ছে। আর টানছে কি? তন্তুগুলো। নাম কি তন্তুগুলোর? বেম তন্তু। ঠিক। তাহলে আমাদের কিন্তু অ্যানাফেজ সব কমপ্লিট। এই যে প্রাণী কোষ, সরি উদ্ভিদ কোষ। বলতো অ্যানাফেজ দশা অবধি, অ্যানাফেজ দশা অবধি যতগুলো ছিল সেন্ট্রিওল ছিল কোথায়? সেন্ট্রিওল, এটা উত্তর মেরু, দক্ষিণ মেরু। ওর কাজ কি করছিল ওরা? তন্তুগুলো বানাচ্ছিল অ্যাস্ট্রাল রশ্মির মাধ্যমে আর টান দিচ্ছিল। তো টানতে 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 সমস্ত ক্রোমোজোম এখন কি কিছু উপর দিকে, অর্ধেকটি অর্ধেকটি নিচের দিকে, তাহলে চলে গেছে না? চলে যাওয়ার পর এবার কি আছে বলো? টেলোফেজ দশা, লাস্ট দশা। বাপরে, টাইমটা কত আগাচ্ছে রে! এগুলো জিনিস তো একটু কমপ্লিকেটেড, তো টাইম লাগবে জিনিসগুলো, এগুলো বুঝতে গেলে টাইম লাগে। ঠিক আছে, আর মুখস্থ করলে তো কোনো ব্যাপার না। আমার মনে হয় এমন ভাবে বুঝলে কিনা যে এটা যদি পরীক্ষায় আসে বানিয়েও লিখতে পারবে। পারবে কি পারবে না? আর স্যারেরা অ্যাকচুয়ালি খুব মানে বই একদম হুবহু লাইন বাই লাইন মুখস্থর চেয়ে একটু নিজে বুঝে গুছিয়ে লেখাটা স্যার বেশি পছন্দ করবে। ফুল মার্কস মানুষ 100 কেন পাই? তুমি কি ভাবছো যারা 100 পাওয়ার কি পুরোটা মুখস্থ রেখেছে? মুখস্থ রাখেনি, পুরোটা মাথায় রেখেছে বুঝে, ওটাই দরকার। বুঝতে পেরেছো? যে মেয়েটা বললাম না 93 পেয়েছে, ও কিন্তু পড়াশোনা খারাপ না, ভালো। 100, আমি ভেবেছিলাম 100 পাবে। যাই হোক 7 নাম্বার কেটে গেছে, হয়তো ছবিতে হয়তো নাম্বার কেটেছে, 2-1 হতে পারে, ভালো মতো আঁকেনি, ছবি তো ভালো আঁকতে পারে না এরা আবার। ঠিক আছে, একটা ছবি আঁকতে আসে আবার একটা
যেমন নিউরনের ছবি বা তোমার চোখের ছবি, এই ছবিগুলো একটু ভালো মতো না আঁকলে পর নাম্বার দেয় না, আবার 1-2 নাম্বার কেটে নেয়। আর হয়তো কোথাও কোনো এমসিকিউ হয়তো ভুল করে দিয়েছে হতে পারে, দিয়ে 7 নাম্বার কাটা গেছে, নাহলে তো নাম্বার ভালো পাওয়ার কথা। ও তো এসেই বলছিল স্যার ভালো পাবো স্যার, মোটামুটি 95 তো আসবে বা এরকম আশা করছিল। তো যাই হোক, তো 93 খারাপ না, কি বলিস তোরা? ভালো, ভালো, মোটামুটি ভালো। ওকে, 25 বললাম যে 25 এর উপরে পাবো। এতখানি খেটে খুটে শিখে লাস্টে 25? দেখো এবার যেটা জানবো টেলোফেজ। টেলোফেজ, টেলো টেলো কথার মানে হচ্ছে শেষ, শেষ। দেখো এই টেলো কথার মানে হচ্ছে শেষ, আর ফেজ মানে কি দশা, তাহলে শেষ দশা কোনটা? টেলোফেজ। তোমরা খেয়াল করো, যখন হচ্ছিল আমাদের প্রোফেজ, ওখানে সব ভাঙছিল না? যেমন নিউক্লিয় জালিকাগুলো ভেঙে কি হচ্ছিল? ক্রোমোজোম। ওখানে ছিল তোমার গিয়ে নিউক্লিওলাস ভাঙছিল, নিউক্লিয় পর্দা ভাঙছিল, এখানে সব গড়বে, এখানে সব তৈরি হবে। মানে প্রোফেজে যা যা হয়েছে, এই টেলোফেজে তার উল্টোটা ঘটবে। কি ঘটবে দেখো ভালো করে, যখন এই যে অ্যানাফেজীয় চলনের মাধ্যমে সমস্ত ক্রোমোজোম যখন অর্ধেকটি এখানে অর্ধেকটি এখানে আসলো, তখন কি হবে? এই প্রান্তে সমস্ত ক্রোমোজোম গুলো যে পেঁচিয়ে পেঁচিয়ে এক্স আকৃতি ছিল, ওই আকৃতিগুলো খুলে খুলে আবার সুতো হয়ে যাবে। তাহলে এরকম সুতোর মতো অবস্থান করবে। তাহলে কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে বলো তো, যখন তাহলে আমরা 1 নাম্বার বলতে পারি যে ক্রোমোজোমের প্যাচগুলো খুলে খুলে কি হবে? আবার সুতোর মতো অংশ তৈরি হবে। তার নাম কি? নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন সূত্র। তাহলে তোমরা বলবে যে ক্রোমোজোমের প্যাচগুলি খুলে যেতে থাকে, তাই তো? এই যে খুলে গেছে না, ভাবো একটু আগে কল্পনা করো কেমন ছিল, এক্স ছিল আকৃতি না, এখন কেমন হয়ে গেছে? সুতো হয়ে গেছে আবার না, ওই প্যাচগুলো খুলে খুলে আবার সুতো হয়ে গেছে। এখন এর নাম কি হয়ে গেল? আবার ক্রোমাটিন জালিকা, তাই তো? নাম্বার টু কি বলতে পারি? দেখো খেয়াল করো, এতক্ষণ ধরে কি নিউক্লিয় পর্দা ছিল? দেখো আবার চলে এসেছে পর্দা না, এই যে নিউক্লিয় পর্দাটা। তাহলে আমরা কি বলবো? নিউক্লিয় পর্দার কি হয়? আবির্ভাব ঘটে। বলো, নিউক্লিয় পর্দার আবির্ভাব ঘটে, ঠিক। আর কে? নিউক্লিয় লাস ওখানে কি হচ্ছিল? ভাঙছিল না, এখানে গড়ছে। তাহলে 3 বলতে পারি নিউক্লিয় লাসের গঠন হয়। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? আর কি বলতে পারি আমরা? বলো টেলোফেজ কি হয় বলো শুনি। নিউক্লিয় পর্দা চলে এসছে, নিউক্লিয় লাস চলে এসছে, ক্রোমোজোমের প্যাচগুলি খুলে গিয়েছে, খুলে কি হয়েছে? ক্রোমাটিন জালিকা তৈরি হয়েছে, তাই তো? বা আমরা বলতে পারি ক্রোমাটিন জালিকাগুলি সৃষ্টি হয়, ঠিক না বেঠিক বলো? তাই তো? বলো। তোমাদের মনে আছে এখানে যে ইন্টারজোনাল তন্তুগুলো ছিল, ছিল না মাঝখানে? ওই যে দুদিকে ঠেল ছিল যে, ওই ইন্টারজোনাল তন্তুগুলো এখানে কি হবে? স্টেম বডি বানাবে। সেই স্টেম বডি কি করবে? এই দুটো যে নিউক্লিয়াস পেলাম, দুজনকে ঠেলবে বিপরীত দিকে। তাহলে আমরা বলতে পারি 5 নাম্বার দিয়ে, ইন্টারজোনাল তন্তুগুলো ইন্টারজোনাল তন্তুগুলো কি করে বলো? স্টেম বডি গঠন করে। এবং 2 অপত্য নিউক্লিয়াসকে, বলো অপত্য মানে কি? অপত্য মানে নতুন যেটা পেলাম, সন্তান। অপত্য নিউক্লিয়াসকে বিপরীত দিকে
ছেলে। তাহলে আমাকে তোমরা একটা কথা বলো, যতক্ষণে এগুলো সম্পন্ন হচ্ছে ততক্ষণে অলরেডি এই কোষটার মধ্যে দুদিকে একটু এমনি প্রবেশ করে গেছে না, করেছে না করেনি? মানে যতক্ষণে এদিকে টেলোফেজটা চলছে এদিকে আবার সাইটোপ্লাজম যে ভাঙবে তার জন্য রেডি হয়ে গেছে। মানে কি ওরকম প্রক্রিয়া? সাইটোকাইনেসিস। মানে ক্যারিওকাইনেসিস শেষ হয়নি, এদিকে টেলোফেজ চলছেই আর এদিকে সাইটোকাইনেসিস প্রক্রিয়া শুরু। কথা বুঝলি কি বুঝলি না? দেখো তোমরা লক্ষ্য করো, এতক্ষণে কিন্তু আমাদের পুরোটা দেখো একটা ছিল নিউক্লিয়াস, কিন্তু এখন কটা হয়ে গেছে নিউক্লিয়াস? দুটো। হ্যাঁ, নিউক্লিয়াসটা আঁকি রে, নিউক্লিয় লাস্টটা আঁকি এখানে। আর মনে আছে দুই সাইডে কি ছিল বলতো? সেন্ট্রিওল গুলো ছিল। আর সেই সেন্ট্রিওল গুলো কি করছিল, এরকম এখান থেকে ছিল বেমতন্তু, ওগুলো সব সংকুচিত হয়ে এখানে এই যে এটা আছে জাস্ট এরকম কয়েকটা রশ্মি গুলো এরকম আমরা হালকা এখন দেখতে পাচ্ছি। কোন রশ্মি? অ্যাস্ট্রাল রশ্মি গুলো। একটু পরে দুটো আবার মিলে কি হবে, মানে এখানে এটা এটা একটা সেন্ট্রোজোম হয়ে যাবে, সেন্ট্রোজোম হয়ে যাবে আর দিয়ে মাঝ বরাবর কেটে যাবে। এই যে দেখো প্রথমে তাহলে কি হলো, নিউক্লিয়াসটা ভেঙে গেল চারটা চারটা দশার মাধ্যমে। এবার লাস্ট মুহূর্তে এসে এই যে দেখো দুদিক থেকে এসে এভাবে মিলে গিয়ে এটা আলাদা হয়ে যাবে কোষ, এটা কোষ আলাদা হয়ে যাবে। এটা হচ্ছে সাইটোকাইনেসিস। এটা আমরা কাল পড়াবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ, এটা হলো মাইটোটিকের দুটো পার্ট ছিল না, একটা ছিল ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের ভাঙন, একটা সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের ভাঙন। তো আজকে আমরা নিউক্লিয়াসের ভাঙনটা কমপ্লিট করে ফেললাম, নেক্সট ডে জানবো সাইটোপ্লাজমের ভাঙন।